নমস্কার, তোমাদের 29 জানুয়ারি থেকে ডাব্লিউবিপি মক ইন্টারভিউ শুরু হবে। তো তোমাদের হাতে কিন্তু খুবই অল্প সময়, অর্থাৎ মেয়েদের দেখবে হয়তো আর 8 থেকে 9 দিন আছে, আর 8 থেকে 9 দিন, আর ছেলেদের হাতে হয়তো 10 থেকে 12 দিন। এরপরে কিন্তু তোমাদেরও ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো আমরা আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জেলা নিয়ে আলোচনা করব। আমরা একটা জেলা সম্পর্কে কি কি ধরনের প্রশ্ন দেবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওনারা কোন জায়গাগুলো কভার করবেন, অর্থাৎ ওনারা কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারেন, আমরা সেই জায়গাগুলো ভালো করে দেখব। কারণ এই জেলা সম্পর্কে কোনো প্রশ্ন যদি করে তুমি পারবে না এমন যেন না হয়। হ্যাঁ, এমন হয়তো প্রশ্ন করতে পারে আমার জানা নেই, ওটা আলাদা টপিক, কিন্তু দেখা গেল যে এমন একটা প্রশ্ন যেটা তোমার জানা দরকার, সেটি তুমি জেনে যাওনি, সেটা কিন্তু খুবই খারাপ। এই জন্য আমরা যতটা পারবো ততটা আমার জেলা সম্পর্কে আমরা জেনে যাব। তো ফার্স্টে দেখো, তাহলে ফার্স্টে কি জানতে হবে দেখো। তাহলে আমি হেডিং দিলাম জেলা বা জেলার নাম, হেডিং জেলা দিলাম। নাও আমি হেডিং জেলা দিলাম। তো এই জেলা দিয়ে আমরা কি কি শিখতে পারবো আজকে, বা কি কি জানতে পারবো একটা জেলা থেকে। ফার্স্টে দেখো আমরা কি করব, জানবো যে কতগুলি জেলা হয়। তাহলে কতগুলি বড় জেলা হয় আমাদের পশ্চিমবঙ্গে, মনে রাখবে টোটাল 23টি জেলা আছে। তাহলে আমার প্রথম প্রশ্ন কমপ্লিট যে আমাদের 23টি জেলা। তো আমার কি 23টি জেলা সম্পর্কে জানা দরকার? না, কখনোই না। তোমাকে 23টি জেলা সম্পর্কে জানার দরকার নেই। তাহলে আমরা কি জানবো? তাহলে আমরা জানবো, এখানে দেখো এই 23টি জেলার মধ্যে জানবো ইম্পর্টেন্ট 3-4টি জেলা কোনগুলি, যেগুলো তোমাদের সম্প্রতি বা রিসেন্ট গঠিত হয়েছে। যেমন তোমার পশ্চিম বর্ধমান, যেমন ঝাড়গ্রাম, যেমন আলিপুরদুয়ার। তাহলে যে ইম্পর্টেন্ট জেলাগুলো আমার তৈরি হয়েছে আমরা সেইগুলো জানবো আমরা। তাহলে আমরা বললাম কি নতুন নতুন। তাহলে প্রথমে দেখো নতুন 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 জেলার নাম, জেলার নাম এবং এবং তাদের তাদের প্রতিষ্ঠা তারিখ। তাহলে নতুন নতুন জেলার নাম এবং তাদের প্রতিষ্ঠা তারিখ ও সাল অবশ্যই জানবে, অবশ্যই তোমরা কিন্তু এটি জেনে যাবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি কভার হয়ে গেল। দেখো সেকেন্ড প্রশ্ন কি হবে, দেখো তাহলে আমরা সেকেন্ড প্রশ্ন কি করব। দেখো সেকেন্ড প্রশ্নটি দেখো যে আমাদের যে জেলা, এই জেলার জনসংখ্যা কত? তোমার জেলার জনসংখ্যা কত? তার মানে প্রশ্ন তৈরি হলো একটা। দেখো তোমার জেলার জনসংখ্যা কত, তোমার জেলার জনঘনত্ব কত। তাহলে জনসংখ্যা জানলে, জনঘনত্ব জানলে। তোমার জেলার সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার কত? ক্লিয়ার প্রত্যেকের? লিটারেসি রেট বা তোমার জেলার সাক্ষরতার হার কত, এবং এইখানে মেল আর ফিমেল আলাদা আলাদাভাবে জেনে যাবে। কারণ ধরো যার মেল তাকে মেল থেকে বলতে পারে যে বলো পুরুষদের সাক্ষরতার হার কত, অথবা যে সমস্ত মেয়েরা ইন্টারভিউ দেবে তাদের বলবে যে তোমাদের সাক্ষরতার হার কত বলো একটু। তার মানে তোমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল কিন্তু জেনে যাবে যে মেল কত, ফিমেল কত, আর তোমার তাদের নর্মালটা কত অবশ্যই জানবে, সেটা আবার সাক্ষরতার হার। এবং দেখো এখান থেকে বিশেষ করে মেয়েদের একটা প্রশ্ন আসতে পারে, এখানে বিশেষ করে একটা মেয়েদের প্রশ্ন আসতে পারে কি বলতো, যে যদি আমার মেয়েদের এই যে সাক্ষরতার হারটা কম হয়, তার প্রশ্ন করতে পারেন যে আচ্ছা তাহলে তুমি একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে তোমাদের এই মহিলাদের যে সাক্ষরতার হারটা কমেছে সেটা বৃদ্ধি করতে পারবে, কি কি উপায়ে তুমি এগুলো সাজেশন দিতে পারো। তো তুমি কিন্তু এখানে এই প্রশ্ন যদি পারো একটু তৈরি করো, যদি মনে হয় না আমার দরকার নেই তুমি করো না,
ওকে, তো পারলে একটু দেখে নিও যে কিভাবে তুমি একবার ভেবে নাও 2-3 লাইনের মধ্যে যে আমি কি বলতে পারি জিনিসটা আমি, ঠিক আছে। এরপরে কি দিতে পারে, সেক্স রেশিও, সেক্স রেশিও তোমাকে দিতে পারে, মনে থাকবে। এরপর চাইল্ড সেক্স রেশিও দিতে পারে, চাইল্ড সেক্স রেশিও দিতে পারে। তো এইগুলো তোমরা অবশ্যই দিবে, জানবে। এবং এরিয়া, আয়তন কত, তোমার জেলার আয়তন কত তোমরা জানবে। এবং কি জানবো আমরা, সদর দপ্তর, আরেকটা বলবো আমরা কি, সদর দপ্তর, সদর দপ্তর, সদর দপ্তর জানবো আমরা। তাহলে আমাদের প্রথমে কাজ এইগুলি, কিন্তু কি কি বলো আরেকবার বলি আমি, 23টি জেলা জানবো, মানে প্রত্যেক না, শুধু 23টি জেলা হয়, তাদের মধ্যে নতুন নতুন যে জেলার নাম, তাদের প্রতিষ্ঠার তারিখ এবং সাল। এছাড়া জানবো আমরা জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতার হার, সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও, সদর দপ্তর, আমাদের জেলার আয়তন কত, এবং কি বলো সাক্ষরতার হার, মেল কত, ফিমেল কত। আমরা এইগুলো তথ্য একদম সুন্দরভাবে আমরা খাতায় নোট ডাউন করে লিখে রাখবো কত হয়, কারণ তুমি যতদিন পরীক্ষা দেবে তোমার এগুলো কাজে লাগবে কিন্তু। আচ্ছা, এইবার আমরা আসবো পরের টপিকে। দেখি আমরা পরের টপিকে আসতে পারি, যে পরের টপিকটা কি দিতে পারেন ওনারা, কোন জায়গা থেকে প্রশ্নটি ধরতে পারেন। এবার দেখো, ধরতে পারেন তোমার জেলার ঐতিহাসিক নাম নিয়ে। ধরো তোমার জেলার কোনো একটা নাম আছে, সেই নামটির পেছনে কোনো কারণ আছে, কোনো ইতিহাস আছে, তাই তোমাকে জানতে হবে সেই ইতিহাসটা কি। তাহলে বলবো আমরা কি, জেলার, পরের প্রশ্ন, জেলার নামের ইতিহাস। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা জানবো কোন জেলা, সেই জেলার নামের ইতিহাস কি রয়েছে, সেই ইতিহাসটা আমরা জানবো সংক্ষেপে একদম। অনেকের অনেক ডিটেলস ইতিহাস আমরা জানা দরকার নেই, একদম সংক্ষেপে আমরা 3-4 লাইনের মধ্যে আমরা কম সময়ের মধ্যে তাদেরকে যারা বলতে পারি সেই হিসেবে আমরা তৈরি করব। ওকে, সেই ইতিহাসটা অবশ্যই জানবে তোমার জেলার। আচ্ছা, এরপর দেখো, এরপর মোস্ট ইম্পর্টেন্ট সীমানা। তোমাকে সীমানা জানতে হবে তোমার জেলা সম্পর্কে। মানে ধরো তোমরা একটা জেলা, সেই জেলার নর্থ কি, উত্তরে কি, দক্ষিণে কি, পশ্চিম বা ওয়েস্টে কি, আর পূর্বে বা ইস্টে কি। কি বললাম বলো, তোমার জেলার নর্থে কি কি আছে, কোন কোন জেলা, কোন কোন রাজ্য আছে, তোমার জেলার দক্ষিণে কোন কোন রাজ্য আছে, কোন কোন জেলা আছে, তোমার জেলার পূর্ব দিকে কোন, তোমার জেলার পশ্চিম দিকে কোন কোন রাজ্য, কোন কোন আমার কি রয়েছে বলো জেলা আছে। এবং এইদিকে করে দাও নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, সব দিকে, সব দিকে। ওকে, সব দিকে আমরা সুন্দরভাবে দেখে নেব। কি কি দেখবো বলো, দেখবো আমরা কি কি রাজ্য আছে, কি কি রাজ্য আছে আমাদের রাজ্যে, আমাদের জেলা চারপাশে। তারপর আমাদের জেলার পাশে কতগুলো জেলা আছে, তাদের নাম কি কি। এবং আমাদের জেলার সাথে যদি কোনো দেশ থাকে, কোনো ইন্টারন্যাশনাল সীমারেখা যদি তৈরি হয় কোনো দেশের সঙ্গে, সেটা জানবো। তাহলে আমরা দেশ জানবো, আমরা দেশ জানবো। তাহলে রাজ্য জানবো, জেলা জানবো, দেশ জানবো। তাহলে এতগুলো আমরা জানবো আমার জেলার চারিপাশের সব। এবং বলতে পারে কতগুলো রাজ্য আছে তোমার জেলার সাথে, বলবে কতগুলো জেলা আছে, জেলা কতগুলো দেশ, এগুলো প্রত্যেকটা আমরা তৈরি করে রেখে দেবো, ব্যাস। তাহলে আমার সীমারেখা কমপ্লিট। এরপর কি প্রশ্ন হতে পারে, এরপরে ওনারা কি ধরনের প্রশ্ন করতে পারেন। তো আমরা যদি দেখি, তোমার এখান থেকে প্রশ্ন করতে পারেন তোমার জেলার নদ নদী নিয়ে। তার হেডিং দিলাম আমরা নদ নদী, নদ নদী। তাহলে তুমি অবশ্যই জেনে রাখবে তোমার জেলার মধ্য দিয়ে কি কি নদী প্রবাহিত হয়। তাহলে এবং সেই নদীর মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট নদী থাকে, কি বললাম বলো, যদি কোনো ইম্পর্টেন্ট নদী থাকে সেই নদীগুলির মধ্যে, সেই নদীটি আমরা জানবো। এবং সেই ইম্পর্টেন্ট নদীটির আমরা জানবো উৎস, আমরা জানবো পতন। ক্লিয়ার? সেই নদীর
তীরে যদি কোনো গুরুত্বপূর্ণ শহর থাকে, সেই নদীর তীরে বা কোনো গুরুত্বপূর্ণ শহরের তীরে যদি কোনো নদী থাকে, আবার বলছি আমি, যদি তোমার জেলার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু নদী প্রবাহিত হয় বা তোমার জেলার যে ইম্পর্টেন্ট নদীগুলো সেগুলো অবশ্যই জানবে, তার মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো নদী থাকে সেই নদীর উৎস জানবো, পতন জানবো। অথবা আমরা জানবো কোনো শহর, তোমার জেলার কোনো ইম্পর্টেন্ট শহর যদি কোনো নদীর তীরে অবস্থিত হয় সেটা আমরা অবশ্যই জানবো। ক্লিয়ার প্রত্যেকের? এবং সেই নদীর তীরে যদি কোনো তোমার শিল্প গড়ে ওঠে, সেই নদীর তীরে যদি কোনো শিল্প গড়ে ওঠে সেটা আমরা জানবো। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, আর কি জানতে পারি বলো নদী থেকে? আচ্ছা, তোমার সদর দপ্তর কি কোনো নদীর তীরে অবস্থিত সেটা জানবে। সদর দপ্তর, তোমার সদর দপ্তর যদি কোনো নদীর তীরে অবস্থিত হয় তাহলে অবশ্যই সেই নদীর নামটা তোমরা জানবে। আচ্ছা, আর কি ধরনের নদী হতে পারে তোমাদের? আচ্ছা, আরেকটা যেটা তোমার যে গুরুত্বপূর্ণ যে নদীটি থাকবে, যদি গুরুত্বপূর্ণ কোনো নদী থাকে তার উপনদী জানবো আমরা। যদি তার শাখা নদী থাকে সে ব্যাপারে জানবো আমরা। শাখা নদী যদি থাকে তবেই, না থাকলে দরকার নেই। যদি তোমার উপনদী থাকে তাহলে উপনদী দেখবো আমরা। যেমন দেখবে মুর্শিদাবাদের মধ্য দিয়ে ভাগীরথী নদী যাচ্ছে, দুর্গাপুরের পাশ যাচ্ছে দামোদর নদী, অজয় নদী তোমার আসানসোলের পাশ দিয়ে, আমরা দেখবো তিস্তা, তোরসা। তাহলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক গুরুত্বপূর্ণ নদী, মালদার উপর দিয়ে মহানন্দা নদী। তো আমাদের দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে প্রচুর নদী গুরুত্বপূর্ণ আছে। তো এই গুরুত্বপূর্ণ নদী যাদের যাদের জেলায় আছে তারাই জানবে। বা কোনো গুরুত্বপূর্ণ নদী তোমার থেকে থাকে হুগলি নদী, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কিন্তু অবশ্যই তোমরা এই ব্যাপারে জেনে যাবে। তো আমাদের নদ নদী কমপ্লিট। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে কিন্তু বলবে যে স্যার এই ব্যাপারে আমাদের একটা ভিডিও দিন বা এই ব্যাপারে আমাদের একটু বোঝান। অবশ্যই আমি তাদের জন্য না হলে একটু সময় বের করে আমি কিন্তু তোমাদের ভিডিও একটা তৈরি করে দেবো। আচ্ছা, এবার আমরা দেখি যে এই নদ নদীর পরে তোমাদের কি ধরনের আর প্রশ্ন আসতে পারে। তো আমরা বলবো অর্থনীতি। অর্থনীতি থেকে প্রশ্ন আসতে পারে। কেমন অর্থনীতি? মানে ধরো তোমার জেলার প্রধান অর্থনীতি কিসের উপর করে মানে কিসের উপর ভিত্তি করে তৈরি হয়, মানে তোমার জেলার প্রধান অর্থনীতি কি? কারো হতে পারে কৃষি ভিত্তিক, কারো হতে পারে শিল্প ভিত্তিক। তো যার যেমন জেলা সেই নামটা মনে রাখবে যে আমার জেলার অর্থনীতি কার উপর ভিত্তি করে তৈরি। ধরো তোমার জেলা কৃষির উপর ভিত্তি করে তৈরি, তাহলে আমরা বলবো কি যে আমার জেলা কৃষি ভিত্তিক জেলা। কৃষি ভিত্তিক জেলা। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে আমরা বলবো যে আমার জেলা তাহলে কৃষি ভিত্তিক জেলা। এবার কৃষি ভিত্তিক জেলা যদি হয় তাহলে তুমি কি জানবে? অবশ্যই ফসলের নাম, অবশ্যই ফসলের নাম জানবে, গুরুত্বপূর্ণ ফসলের নাম জানবে। কিন্তু হ্যাঁ, আজে বাজে অনেক ফসল হয় না, পাট, গম, তারপর তোমার ধান, এগুলো জানবো আমরা। বা ইম্পর্টেন্ট যেহেতু তোমার অর্থনীতি তোমার গড়ে উঠেছে তোমার জেলাটি, সেই ফসলের নাম আমরা জানবো। তাহলে সেই ফসলের নাম জানবে। এবং আর একটা কথা দেখো, যখন তুমি ফসলের নাম বলে ধরো পাট বললে, তখন বলতে পারেন ওনারা তো বলো তো পাট কখন লাগানো হয়, পাট কখন কাটা হয়, বা বলবেন ধান কখন লাগানো হয়, ধান কখন কাটা হয়। তাহলে এইগুলো কিন্তু একটু নলেজ তোমরা জেনে যাবে যে কোন সময় কোনটা লাগানো হয়। যেমন দেখবে কোনো জেলা আলুর জন্য বিখ্যাত, তাহলে কখন আলু হয়, কোন সময় তোলা হয় আলুটি, তাহলে অবশ্যই দেখবে তোমরা। তাহলে আমরা ফসলের নাম জানবো, পাশাপাশি সেই ফসলের কোন সময় হয় এটা আমরা একটু করে জেনে যাবো কিন্তু। ওকে, এবার যদি তোমার এই অর্থনীতি মানে তোমার জেলাটির অর্থনীতির উপর একটা ভিত্তি করে, মানে তোমার নির্ভর করে কোনো ফলের উপরে, কোনো ফলের উপর যদি অর্থনীতিটা চলে তোমার, যেমন আমাদের মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত, তাহলে এমনও তাহলে অনেক জেলা আছে যেটা কমলা লেবুর জন্য বিখ্যাত। তো বিভিন্ন জেলার বিভিন্ন কিন্তু অর্থনীতি হয়। তো তোমার জেলা যে ইম্পর্টেন্ট কোনো ফল যদি থাকে সেই ফল সম্পর্কে জানবে যে আমার জেলায় কি ধরনের ফল হয় এবং সেটি অর্থনীতির উপর কোনো তোমার কি বলতো তোমার অর্থনীতির উপর কোনো প্রভাব ফেলছে কিনা। ঠিক আছে, তাহলে ফলের নাম জানলে তুমি।
আচ্ছা, এরপর হতে পারে তোমার জেলা এমন হতে পারে, তোমার ধরো রেশমের জন্য বিখ্যাত, তাহলে আমরা বলবো সেটা রেশম চাষের জন্য বিখ্যাত আমার জেলা। ঠিক আছে, তো এইগুলো তোমরা অবশ্যই জানবে। তাহলে কি বলো, অর্থনীতি কি ফসলের নাম, কোনো ফলের নাম হতে পারে, তো এগুলো তোমরা অবশ্যই একটু করে দেখে যাবে। বা কোনো চাষ, ইম্পর্টেন্ট চাষ বলে দিচ্ছি আমি, নাও ইম্পর্টেন্ট চাষ, নাও গুরুত্বপূর্ণ চাষ বলে দিলাম আমি। গুরুত্বপূর্ণ যে কোনো চাষ হোক না কেন, গুরুত্বপূর্ণ চাষ সম্পর্কে তোমরা জেনে যাবে, যেটা তোমার অর্থনীতির উপর প্রভাব ফেলে বা অর্থনীতি গড়ে ওঠে। আচ্ছা, আমাদের অর্থনীতি হলো, ভৌগোলিক হলো, আমাদের নামকরণ হলো। আচ্ছা, আর কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। আচ্ছা, এবার আসি ধরো একটু প্রশাসনিক নিয়ে, থানা নিয়ে, একটু থানা নিয়ে আসি। থানা ব্যাপারে দেখি একটু। তো প্রথমে জানবে তোমার জেলায় কয়টি থানা আছে। তাহলে প্রথমেই জানবে তোমার জেলায় কতগুলি থানা আছে, 1 নম্বর। 2 নম্বর জানবে এই থানাগুলির মধ্যে যদি কোনো মহিলা থানা থাকে সেগুলো জানবে, সেগুলো অবশ্যই জানবে মহিলা থানা যদি থাকে, এবং যদি কোনো সাইবার থানা থাকে, সাইবার থানা, তাহলে তোমার থানায় যদি তোমার কতগুলি থানা, সেই থানাগুলির মধ্যে যদি কোনো মহিলা থানা থাকে, কোনো সাইবার থানা থাকে, সেগুলো আমরা অবশ্যই দেখব। এবং এবং কি যদি কেউ পারো এই মহিলা থানাগুলির, যেহেতু ইম্পর্টেন্ট সব থেকে, তো এই মহিলা থানার কাজ সম্পর্কে জানবে, কি কাজ সেই সম্পর্কে জানবে। এবং এটির যেই থানার ইনচার্জ, যিনি ইনচার্জ থাকবে, পারলে তার সঙ্গে জেনে রাখো ইনচার্জ সম্পর্কে। একই ব্যাপার সাইবার থানা, এই সাইবার থানার কাজ কি, কাজ কি, এনার ইনচার্জকে একটু যদি জানা হয় জানিয়ে রাখবে, একটু একটু জেনে রাখবে প্রত্যেকেই। ওকে, তাহলে কি বলো, এদের কাজ আর একটু করে এদের যে যিনি হেড, যিনি তার সম্পর্কে মানে তার নামটা একটু জেনে রাখবে তোমরা প্রত্যেকেই। আচ্ছা, এবার তোমার থানা থেকে আর কি প্রশ্ন হতে পারে বলো। যেটা বলছিলাম ধর থানার ব্যাপারে, যে এই যে থানা, সেই থানার যে কনস্টেবল হয়, মানে তোমাদের থানা যে পুলিশের র্যাঙ্কগুলো হয়, পদমর্যাদা, পদমর্যাদা একদম কনস্টেবল থেকে, একদম কনস্টেবল থেকে ডিজিপি, ডিজিপি, তাহলে একদম কনস্টেবল র্যাঙ্ক থেকে ডিজিপি র্যাঙ্ক প্রত্যেকটা তোমরা কিন্তু জেনে যাবে, কার কি র্যাঙ্ক, কার কি ধরনের অশোক চক্র থাকে, কার ফিতা থাকে, এগুলো প্রত্যেকে তোমরা দেখে যাবে, কার স্টার থাকে। এবং এখানে একটা বলি আমি তোমাদের, হ্যাঁ যেটা বলি যে ওসি, তোমার ওসির নাম বা আইসির নাম জানবে। তোমার এরিয়ায় যে তোমার থানা থাকবে, সেই থানার যিনি তোমার ইন্সপেক্টর থাকবেন বা তোমার ওসি থাকবেন, তার নামটি কিন্তু অবশ্যই তোমরা জেনে যাবে। আচ্ছা, আর কি ধরনের প্রশ্ন হতে পারে ধরো। আচ্ছা, আর একটা কথা বলি, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তোমার কোন রেঞ্জের মধ্যে আসবে, পুলিশের কোন রেঞ্জ, তোমার যে ডিস্ট্রিক্ট রেঞ্জ হয়, মালদা রেঞ্জ হয়, মুর্শিদাবাদ রেঞ্জ হয়, তা সেই রেঞ্জের কিন্তু সেই রেঞ্জের নাম মনে রাখবে, কোন রেঞ্জ, এবং সেই রেঞ্জের যিনি হেড আছেন, সেই হেডের নাম মনে রাখবেন, সেই হেডের নাম মনে রাখবে, কিন্তু যিনি রেঞ্জের হেড আছেন সেই রেঞ্জের হেডের নাম তোমরা মনে রাখবে। আচ্ছা, আর তোমার থানা থেকে কি মনে রাখতে পারো তোমরা প্রত্যেকে বলো। তো আমার যতটুকু মনে আসছে আমি বলে দিচ্ছি এখন, ধরো পরে যদি আবার মনে পড়ে আমি বলে দিচ্ছি। আর পরে আর কি নাম হতে পারে তোমার, কি আসতে পারে থানা থেকে ধরো, ঠিক আছে যদি মনে হয় আমি পরে বলে দেবো আবার কি কি হতে পারে। আচ্ছা, এবার যদি আসছি তোমাদের জেলার ব্লক নিয়ে, জেলার ব্লক নিয়ে। তো এই ব্লক নিয়ে দেখবে প্রশ্ন করবে অনেকেই। তো আগে জানবে তোমার জেলায় কতগুলি ব্লক হয়, তোমার জেলায় কয়টি ব্লক আছে জানবে, তুমি কোন ব্লকের অন্তর্গত সেটাও তুমি জানো। এবার তোমাকে প্রশ্ন করতে পারে এই ব্লকের ঐতিহ্য নিয়ে, এই ব্লকের ঐতিহ্য নিয়ে বোঝালো। তাহলে ব্লক কয়টি ব্লক জানলে তুমি,
ব্লকের ঐতিহ্য জানবে তুমি, যে কি ধরনের কোনো ঐতিহ্য ব্লকের আছে কিনা, কোনো সংস্কৃতি, কোনো ঐতিহাসিক স্থান বা পর্যটন কেন্দ্র আছে কিনা জানবে। এরপর তুমি জানবে একদম গ্রাম পঞ্চায়েত থেকে একদম কি বলো জেলা পরিষদ পর্যন্ত, মানে তোমার গ্রাম পঞ্চায়েত, মানে আমি বলে দিচ্ছি এখানে, একটু দাঁড়াও এখানে আমরা একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। আমরা এখানে কিছু নাম জানবো। কি কি নাম? একদম গ্রাম পঞ্চায়েত থেকে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, তোমার গ্রাম পঞ্চায়েত যিনি তার নাম জানবে, তোমার প্রধান যিনি প্রধান তার নাম জানবে, যে তোমার পঞ্চায়েতের সভাপতি তার নাম জানবে, জেলা পরিষদ, তোমার যে জেলা পরিষদ সে সম্পর্কে জানবে, ক্লিয়ার প্রত্যেকের? তার কয়টি ব্লকের কোনো ঐতিহ্য বা কোনো নদ নদী জানবে, যদি কোনো নদ নদী থাকে তোমার ব্লকের উপর দিয়ে, যদি কোনো ইম্পর্টেন্ট নদ নদী যায় জানবে, এবং ঐতিহ্য জানলে তুমি গ্রাম পঞ্চায়েতের নাম জানলে, প্রধানের নাম জানলে, সভাপতির নাম জানলে, জেলা পরিষদের নাম জানলে, আর কি জানতে পারো? ধরো এমন হতে পারে তোমার ব্লকে যদি কোনো ক্রাইম হয়, যদি রিসেন্ট কোনো ক্রাইম হয়ে থাকে সেটা জানতে পারো, এবং কি ধরনের তোমার ব্লকের সমস্যা আছে, তোমার ব্লকের কি ধরনের সমস্যা হয়, যদি কোনো তোমার ব্লকের সমস্যা থাকে, অবশ্যই আছে, প্রত্যেকটা ব্লকের সমস্যা থাকবে, তো তুমি এক থেকে দুটি একটু সমস্যা, দুই থেকে তিনটি, একটা না, তুমি দুই থেকে তিনটি সমস্যা জানবে, এবং সেই সমস্যাগুলিকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে সেটা তোমরা শিখে যাবে কিন্তু। ওকে, তো সমস্যা ও সমাধান, তাহলে সমস্যা ও সমাধানটা তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে দেখে যাবে। ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা, আর তোমার ব্লক থেকে কি প্রশ্ন হতে পারে? ব্লক থেকে বলো, ব্লক থেকে তো যতটা হলো আমি বলে দিলাম, যদি তোমার পরে মনে পড়ে দেখবো সেটা আমি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরেরটা আমি যদি দেখি, দেখো তোমার যে মালদা, মানে তোমার যে জেলা, মানে আমার মালদা জেলা, তো ওই জন্য মালদা বারবার বলছি আমি। তো তোমার যে জেলা ধরো, সেই জেলার তুমি জানবে তুমি কোন লোকসভার অন্তর্গত, মানে তোমার যে জেলা, সেই জেলাটি কতগুলি লোকসভা আছে সেটা জানবে, তোমার জেলাতে কতগুলি লোকসভা আছে সেটা জানবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন জানবে এই যে তুমি এই কোন লোকসভার অন্তর্গত, তুমি কোন লোকসভার অন্তর্গত সেটা জানতে হবে। ধরো তোমার লোকসভার 2টি আছে, ধরো 2টি লোকসভা, তুমি কোন লোকসভার অন্তর্গত তোমাকে জানতে হবে, এবং তোমার যে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তোমার যে এমপি তার নাম অবশ্যই জানবে। পাশাপাশি যদি পারো এটাও জানতে, যদি চেষ্টা পারো যে জানতে পারো, না পারলে সমস্যা নেই, কিন্তু অবশ্যই তুমি তোমার লোকসভার এমপি জেনে যাবে যে তোমার মেম্বার অফ পার্লামেন্ট কে আছেন। এর পাশাপাশি অনেক প্রশ্ন হয়, তো সেই প্রশ্ন আমি আসছি না, আমি আমাদের সংবিধানে ঢুকে গেলে লোকসভা থেকে অনেক ধরনের প্রশ্ন করবে, তোমাদের জেনে যাবে। আমি বলে দিচ্ছি শুধু একটু, যে ধরো যেহেতু আমাদের সামনে ভোট আছে, তো লোকসভা সম্পর্কে একটু জানবে, লোকসভা মেম্বার কত হয়, বর্তমানে কতজন আছে, লোকসভার সময়কাল কত, স্পিকারের নাম মনে রাখবে, প্রধানমন্ত্রীর নাম তোমরা প্রত্যেকে জানো, রাষ্ট্রপতির নাম তোমরা প্রত্যেকে জানো, না জানলে জেনে রাখবে রাষ্ট্রপতির নাম, প্রধানমন্ত্রীর নাম, আমাদের স্পিকার কে আছেন, এবং দেখো রাজ্যসভার তোমার যে ভাইস প্রেসিডেন্ট বা বলা হয় উপরাষ্ট্রপতি তার নাম কি, রাজ্যসভার কতগুলো সংখ্যা সিট সংখ্যা হয়, আসন সংখ্যা হয়, এবং বর্তমানে কতগুলো আসন সংখ্যা আছে, তার সময়কাল, তাদের বয়স সম্পর্কে, অর্থাৎ যে মেম্বার হন তাদের বয়স কত হতে হয়, এ সম্পর্কে তোমরা একটু জানবে। তো আমি যেহেতু আমাদের জেলা নিয়ে আলোচনা করছি, এই জন্য আমি আর যাচ্ছি না ওই টপিকে, কারণ নাহলে আমার ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে যাবে সব। তো হলো তাহলে আমাদের তোমাদের জেলার কতগুলি লোকসভা থাকবে, সেই লোকসভার আমরা কি জানবো? এমপি। এরপর আমরা জানবো যে তোমার যে জেলা, সেই জেলায় কতগুলি বিধানসভা আছে, কতগুলি বিধানসভা আছে জানবে। ওকে, এবং সেই তাহলে কতগুলি বিধানসভা আছে সেটা জানবে।
সেই বিধানসভার মধ্যে তুমি কোন বিধানসভার অন্তর্গত, তুমি কোন বিধানসভার অন্তর্গত সেটা জানবে। তাহলে কোন বিধানসভার অন্তর্গত তুমি জানবে, নাম জানো, এবং এবং কি বলো, তোমার বিধানসভার এমএলএ কে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তোমার যে বিধানসভা তার এমএলএ কে, তার নাম অবশ্যই জানবে। ক্লিয়ার? আচ্ছা, আর ধরো আরেকটা কথা বলি, ধরো এই যে যেহেতু আমাদের সামনে বিধানসভার ভোট, তাহলে বিধানসভার মোট আসন সংখ্যা কত সেটা জানবে, আসন সংখ্যা কত সেটা জানবে কিন্তু অবশ্যই। ক্লিয়ার? এবং বিধানসভার সময়কাল কত, সময়কাল কত বিধানসভার, তারপর তুমি জানবে বিধানসভার যে মেম্বার হয় তাদের বয়স কত হতে হয়, তাহলে বয়স হতে হবে। তারপর দেখো বিধানসভার তাহলে কি আসন সংখ্যা, সময়কাল, বয়স কত মেম্বারদের সেটা জানবে। আচ্ছা, এরপর তুমি জানবে স্পিকার, স্পিকারকে, বিধানসভার স্পিকারকে সেটা জানবে। আর কি হতে পারে বলো? তো যাই হোক, আর কি আমার মনে পড়লো যতটা আমি তোমাদের বলে দিলাম। এর বাইরেও তোমাদের যা যা যে মনে প্রশ্ন হয় তোমরা খাতায় নোট ডাউন করে লিখে রাখবে সবকিছু, ঠিক আছে? আচ্ছা, আমাদের বিধানসভা হয়ে গেল, আমাদের লোকসভা হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার আসছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে তোমার জেলার ইম্পর্টেন্ট সমস্যা নিয়ে আসবে। তোমার জেলার ইম্পর্টেন্ট 3টি সমস্যা অবশ্যই মনে রাখবে, 3টি সমস্যা ও তার সমাধান, ও তার সমাধান। তাই তোমার যে জেলা থাকবে কি কি সমস্যা হতে পারে, ইম্পর্টেন্ট, কিন্তু আজে বাজে উল্লেখ করবে না, একদম ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট সমস্যাগুলো হয় সেগুলো উল্লেখ করবে, এবং কিভাবে সেটা সলভ করা যায় সে সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। আচ্ছা, এবার আসি আমরা তোমার জেলার ঐতিহ্য নিয়ে। তোমার জেলার ঐতিহ্য, ঐতিহ্য মানে কি? ঐতিহ্য মানে তোমার জেলায় যদি কোনো ধরনের ঐতিহাসিক স্থান বা পর্যটন কেন্দ্র থেকে থাকে প্রত্যেকটা জানবে, তাদের প্রতিষ্ঠা জানবে, কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা হয় সে ব্যাপারে জানবে। ক্লিয়ার? তাহলে ঐতিহ্য ক্লিয়ার হলো প্রত্যেকের, যে তোমার শহরে তোমার জেলায় যে ইম্পর্টেন্ট স্থানগুলো আছে, তোমার ঐতিহাসিক স্থানগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সেগুলো জানবে। এবং যদি কেউ প্রতিষ্ঠা করে থাকেন তাহলে সে সম্পর্কে জানবে, বা যদি কোনো ইম্পর্টেন্ট সাল থাকে একটু জানবে সে সম্পর্কে। সংস্কৃতি, যদি তোমার জেলার সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট থাকবে। সংস্কৃতি মানে তোমার জেলার কি ধরনের নাচ গান হয়, কি ধরনের কোনো অনুষ্ঠান হয়, মানে ইম্পর্টেন্ট কোনো মেলার নাম, কোনো তোমার ইম্পর্টেন্ট কোনো গান হয়, যেমন আমাদের মালদাতে গম্ভীরা হয়। তো এই ধরনের কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন কিন্তু সংস্কৃতিতে ভরপুর আছে। তো তোমরা অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট সংস্কৃতিগুলো তুলে ধরবে। হ্যাঁ, যদি বলে তোমার এই বিষয়টি কি জানা আছে কোনো একটা মেলার নাম, বা বলতে পারে তোমার জেলার সম্পর্কে সংস্কৃতি আমাদের একটু বলে দাও, যে কি ধরনের সংস্কৃতি তোমাদের, তো এই সম্পর্কে একটু হলে তোমরা জেনে যাবে। ওকে, তাহলে ঐতিহ্য জানলে, সংস্কৃতি জানলে। আচ্ছা, এরপর ধরো আরেকটু ধরো বিখ্যাত, যেটা তোমার ইম্পর্টেন্ট সব থেকে, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির নাম। তো দেখো 2-3টি করে ধরো, যারা এখন আর বেঁচে নেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিলেন একটা সময়, তাদের নাম। তাহলে বিখ্যাত ব্যক্তি 2 থেকে 3টি জেনে যাবে। এমনকি এমন কোনো ব্যক্তি যদি থাকে যেটা তুমি জানো যে এটা একদম ফেমাস, সবাই জানে এই নাম, তাহলে ওইটা তোমাকে জানতেই হবে কিন্তু। তাহলে বিখ্যাত ব্যক্তির নাম অবশ্যই জানবে। তাদের যদি কোনো সাহিত্যিক থাকে, তিনি কি করেছিলেন, বা তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, বা তিনি কোনো নোবেল বা উপন্যাস বা কবিতা লিখেছিলেন কিনা অবশ্যই জানবে সে সম্পর্কে। বা কোনো খেলোয়াড় হতে পারে, খেলোয়াড় সম্পর্কে জানবে, তার বাড়ি কোথায়, বা তোমার তার সম্পর্কে তিনি কোথায় খেলেছিলেন, কবে খেলেন, কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বা জাতীয় পুরস্কার পান কিনা, এ সম্পর্কে ডিটেলস দেখে যাবে একবার। হ্যাঁ, বিখ্যাত ব্যক্তির নাম। এবং রিসেন্ট যদি সম্প্রতি কোনো ব্যক্তি থাকে যিনি কিন্তু তোমার নিউজে সবসময় এসেছেন বা কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন, তাহলে অবশ্যই সেই সম্প্রতি ব্যক্তির নামও তোমরা মনে রাখবে। ওকে, আচ্ছা, আর কি ধরনের প্রশ্ন হতে পারে? তো যাই হোক, আমার আর এখন হয়তো অতটা মনে পড়ছে না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে।
তো যাই হোক, তোমাদের যদি হয় আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের নাহলে ভিডিও আবার আপলোড করে দেবো আরেকটি। তো এই হলো তোমাদের নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু জানতে হবে। আমরা একটু করে যদি বলি, দেখি আমরা কি কি জানলাম, দেখি একটু করে দেখি আমরা। হ্যাঁ, একটু দেখে দেখো, একবার দেখে নেই। জেলার নাম, জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতার হার, সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও, সদর দপ্তর, আয়তন। তারপর তোমার কি দেখি আমরা দেখছিলাম এখানে দেখো, জেলার ইতিহাস, সীমারেখা, নদ নদী, উৎস, পতন, কোন শহর, কোন শিল্প, সদর দপ্তর, উপনদী, শাখা নদী, এগুলো সম্পর্কে। এরপর অর্থনীতি, কৃষিভিত্তিক না অন্যরকম শিল্পভিত্তিক সেটা সম্পর্কে, কোনো ইম্পর্টেন্ট ফসল, ফল, কোনো গুরুত্বপূর্ণ চাষ হয় কিনা সে সম্পর্কে, কোনো কয়টি থানা, কোনো মহিলা থানা বা সাইবার থানা আছে কিনা সে সম্পর্কে, ওসির নাম, আইসির নাম, তারপরে ডিএসপির নাম, তোমার কোন ডিএসপি তার সম্পর্কে, মানে তার নাম ডিএসপি, এসপির নাম। তাই দেখো আমরা বলবো কি ডিএসপি, তাই ডিএসপির নাম, এসপির নাম, এদের নাম মনে রাখবে। তোমার বিডিওর নাম মনে রাখবে, বিডিও, এসডিওর নাম মনে রাখবে প্রত্যেকেই। তাই ডিএসপি, এসপি, বিডিও, এসডিও, এমপি, এমএলএ, এদের নাম, জেলা পরিষদ, পঞ্চায়েত সব মনে রাখবে একদম। যে রেঞ্জ হয়, তোমার যে রেঞ্জ হবে সেই রেঞ্জের নাম হেড মনে রাখবে তোমরা প্রত্যেকেই। এরপর তোমার ব্লক কয়টি, সেই ব্লকের ঐতিহ্য কি কি নদ নদী সেই ব্লকের মধ্যে আছে, সেই ব্লকের কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যা সম্পর্কে সমাধান করতে হবে। ওকে, এবং তোমার যে ব্লক, সেই ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম, প্রধান কি, সেই প্রধান মানে গ্রাম পঞ্চায়েতের নাম, প্রধানের নাম, সভাপতির নাম, জেলা পরিষদের নাম, কোনো ক্রাইম যদি থাকে সে ক্রাইম, রিসেন্ট যদি ক্রাইম হয়ে থাকে সেই ক্রাইম সম্পর্কে জানবে। এরপর কি দেখো, তোমার যে জেলার লোকসভা থাকবে, কয়টি লোকসভা, তোমার কোন লোকসভার অন্তর্গত, এবং সেই লোকসভার এমপি কে, মেম্বার অফ পার্লামেন্টকে। এবার তোমার বিধানসভা, কতগুলি বিধানসভা আছে, সেই বিধানসভা তোমার আন্ডারে যে এমএলএ, সেই এমএলএর নাম কি, সেই বিধানসভার আসন সংখ্যা কত, সময়কাল কত, বয়স কত, স্পিকার কত, সেগুলো সম্পর্কে জানবে। তো এই হলো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। ওকে, তো যাই হোক, তোমরা অবশ্যই ভালো করে করো, এবং যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য সাহায্য করব। ওকে, এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক শেয়ার করো।